হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমি আজ আপনাদেরকে শোনাবো 1999 সালে মুক্তি পাওয়া পেপারমিন্ট ক্যান্ডি নামক মুভিটির কথা। মুভির মূল গল্প শুরু করার আগে আপনাদেরকে একটা জিনিস জানিয়ে দিই, এটা অনেক পুরনো একটা কোরিয়ান ক্লাসিক্যাল মুভি। আপনার যদি কোরিয়ান ক্লাসিক্যাল মুভি পছন্দ না হয়ে থাকে তাহলে ভিডিওটা ইগনোর করতে পারেন, কারণ আপনার কাছে ভিডিওটা বোরিং লাগতে পারে। তাহলে চলুন গল্পটা শুরু করি। কোরিয়াতে একটা অদ্ভুত নিয়ম রয়েছে, প্রত্যেকটা স্টুডেন্টকে 2 বছরের জন্য বাধ্যতামূলকভাবে মিলিটারিতে ট্রেনিং নিতে হবে। তবে এটা শুধু কোরিয়াতেই নয়, ইউরোপের অনেক দেশেই রয়েছে। যদিও বলা আছে এটা করা হয় স্টুডেন্টদের ভালোর জন্যই, এটা তাদের পরিশ্রমী ও কর্মঠ হতে সাহায্য করে, কিন্তু এই মিলিটারি ট্রেনিং সবসময় স্টুডেন্টদের জন্য ভালো বয়ে আনে না। কিছু কিছু স্টুডেন্টকে ট্রমাটাইজ করে দেয় এবং কাউকে মানসিক রোগী বানিয়ে দেয়। আজকে আমরা এমনই একজন স্টুডেন্টের গল্প শুনবো। এই মুভিটা তৈরি করেছেন কোরিয়ার একজন বিখ্যাত ডিরেক্টর লি চ্যাং ডং। এই মুভিটা উনি কিছুটা নিজের জীবন থেকে ও কোরিয়ান ইতিহাস থেকে ইন্সপায়ারেশন নিয়ে তৈরি করেছেন, এবং এই মুভিতে উনি তুলে ধরেছেন কোরিয়ার এক কালো ইতিহাসের কথা। 1980 সালের দিকে যখন কোরিয়া মিলিটারি রুলের আন্ডারে ছিল, তখন গোয়াঙ্গো নামক এক স্থানে মিলিটারিরা গণহত্যা চালিয়েছিল। সে গণহত্যার প্রতিবাদে পুরো কোরিয়া জুড়ে স্টুডেন্টরা আন্দোলন গড়ে তুলে। সেই সময় যেসব ছাত্ররা বাধ্যতামূলক আর্মি ট্রেনিং এ ছিল ও পরবর্তীতে আন্দোলনরত ছাত্রদের সঙ্গে যুদ্ধ করেছিল, সেই সমস্ত ছাত্রদের পরবর্তী জীবন কেমন কেটেছে এই জিনিসটাই এই মুভিতে তুলে ধরা হয়েছে। মুভিটা একটু পেঁচানো, সব মুভি যেমন সামনে থেকে শুরু হয়ে আস্তে আস্তে গল্পের শেষের দিকে যায়, কিন্তু এই মুভিটা শেষ থেকে শুরু হয়ে আস্তে আস্তে গল্পের সামনের দিকে আসবে। মুভিটা 7টা অংশে বিভক্ত। আমি এক এক করে প্রত্যেকটা অংশে বুঝিয়ে বলার চেষ্টা করব। জানি না কতটুকু পারবো, তবে আপনারা আমার সাথেই থাকবেন। মুভির শুরুতেই আমাদেরকে মধ্যবয়সী একটা পাগলা ধরনের লোককে দেখানো হয়। লোকটার নাম হচ্ছে ইয়ং হোয়া। তার পাগলামি করার কারণ হলো সে তার বিগত 20 বছরের জীবনে এমন এমন কিছু কাজ করেছে যেগুলো সে ভুলতে পারছিল না, এমনকি মেনেও নিতে পারছিল না। সেগুলো শোধরানোর কোনো উপায় নেই। বর্তমানে সে ভবঘুরে জীবনযাপন করছে, তার কোনো টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই নেই। এই কারণেই মূলত সে এখানে এসেছে সুইসাইড করতে, কিন্তু তাকে তার এক বন্ধু সুইসাইড করতে দিচ্ছিল না। বারবার বলছিল, নেমে আয়, তোর কি হয়েছে আমাকে বল, শুনি। এরপর আমাদেরকে গল্পের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। দেখা যায় এক সময় এই লোকটা সব ছিল, নিজস্ব কোম্পানি ছিল, ভালো ব্যবসা ছিল, টাকা পয়সার কোনো অভাব ছিল না, কিন্তু পরপর কয়েকটা ঘটনা তাকে একদম নিঃস্ব করে ছেড়েছে। সে যার সাথে ব্যবসা করত সে তাকে ধোঁকা দিয়ে পুরো ব্যবসা নিজের নামে করে নিয়েছে। তার স্ত্রী তাকে ধোঁকা দিয়ে আরেকটা বিয়ে করে নিয়েছে। সে যে তাদেরকে ছেড়ে দিয়েছে এমনটা নয়। যেমন এখানে সুইসাইড করতে আসা 3 দিন আগে সে তার কাছে থাকা শেষ টাকাটুকু দিয়ে সে একটা পিস্তল কিনেছে। ইচ্ছা ছিল তার স্ত্রীও তার বিজনেস পার্টনারকে মেরে সে নিজেও সুইসাইড করবে, কিন্তু সে তাদেরকে খুন করতে গিয়ে উপলব্ধি করে এদেরকে খুন করলেই তার প্রবলেম সলভ হয়ে যাবে না, যা হওয়ার তা হয়ে গেছে, এগুলোকে আর শোধরানো যাবে না। এ কারণে সে তার স্ত্রীকে মারতে গিয়ে মায়ায় পড়ে যায়। পুরনো বন্ধুর দিকে সে ঠিক মতো গুলি চালাতে পারে না। সে শূন্য হাতে তার বাসায় ফিরে আসে। সে রেল লাইনের পাশে একটা বস্তিতে বসবাস করে। একদিন রাতে সে বাসায় এসে দেখে একটা লোক তার জন্য অপেক্ষা করছে। লোকটা অপরিচিত হলো তার সাথে খুব ভদ্রভাবে কথা বলে। প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, ইয়ংহা তার ঘরের তালাটা খুলতে পারছিল না। তখন লোকটা তার তালাটা খুলে দেয়। এরপরও লোকটা ঘরে প্রবেশ করে না। পরে ইয়ংহা যখন বলে ভিতরে আসুন, তখন উনি ভিতরে প্রবেশ করে। এতেই বোঝা যাচ্ছিল লোকটা কতটা ভদ্র। যদিও ইয়ংহা তাকে প্রথমে সন্দেহ করেছিল, আসলে খারাপ মানুষদের সঙ্গে থাকতে থাকতে এখন তার সবাইকেই সন্দেহ হয়। পরের লোকটা জানায় তিনি হচ্ছেন ইয়ন সুন্নিমের হাজবেন্ড। ইয়ন সুন্নিম হচ্ছে ইয়ংহার সাবেক গার্লফ্রেন্ড। ইয়ন সুন্নিম খুবই অসুস্থ, হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে। তাই তিনি এখানে এসেছেন ইয়ংহাকে তার সাথে নিয়ে যেতে, কারণ ইয়ন সুন্নিম মৃত্যুর আগে একবার ইয়ংহাকে দেখতে চেয়েছেন। ইয়ংহার এতে রাজি না হয়ে কোনো উপায় ছিল না। এরপর সে সুন্নিমের স্বামীর সাথে হসপিটালে আসে। আসার সময় ইয়ংহা এক বয়াম ক্যান্ডি কিনে নিয়ে এসেছিল। এগুলো নিয়ে আসার কারণ হলো এই ক্যান্ডিগুলো ইয়ন সুন্নিমের খুবই পছন্দ। 20 বছর আগে ইয়ংহা যখন মিলিটারি ট্রেনিং এ ছিল তখন এই ক্যান্ডিগুলো নিয়ে সুন্নিম তার সঙ্গে দেখা করতে আসতো। হসপিটালে এসে ইয়ংহা দেখতে পায় সুন্নিম কোমায় রয়েছে, তবে সে কিছু বলতে পারবে না, কিন্তু সবকিছু শুনতে পারবে। তখন ইয়ংহা তাদের পুরনো স্মৃতি নিয়ে কথা বলতে গিয়ে কান্না করে দেয়। আর ইয়ন সুন্নিম যেহেতু সবে শুনতে পাচ্ছিল তাই তার চোখ দিয়েও পানি বের হয়ে আসে। ইয়ংহা যখন বিদায় নিয়ে চলে আসতে যাচ্ছিল তখন সুন্নিমের স্বামী তার হাতে একটা ক্যামেরা ধরিয়ে দেয়, বলে যে এটা আপনার ক্যামেরা, সুন্নিম এটা আপনাকে দিতে বলেছে। এটা অনেক পুরনো মডেলের একটা ক্যামেরা, স্বাভাবিক 20 বছর আগে ক্যামেরা পুরনো তো হবেই।
ইয়ংহা সাথে সাথেই সেই ক্যামেরাটা খুব সস্তা দামে বিক্রি করে দেয়। এই জিনিসটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না, সে এটা কিভাবে বিক্রি করলো। অ্যাটলিস্ট তার সাবেক গার্লফ্রেন্ড যেহেতু মারা যাচ্ছে, তার স্মৃতি হিসেবেও তো রেখে দিতে পারতো। সে এটা বিক্রি করে কি করেছে জানেন? সে রাতের খাবার কিনে খেয়েছে। সে এখন এত বড় পথের ভিখিরি যে খাবার খাওয়ার টাকাটা পর্যন্ত তার কাছে নেই। এরপর আমাদেরকে 1994 সাল মানে 5 বছর আগের কাহিনীতে নিয়ে যাওয়া হয়। মুভির এই অংশে দেখানো হয় ইয়ংহা মোটামুটি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তার নিজস্ব একটা কোম্পানি রয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে তার স্ত্রীকে নিয়ে। সে পরকীয়ার প্রেমে আসক্ত এবং যা তার সাথে নয়, তার নিজেরই ড্রাইভারের সাথে। একদিন সে হাতে নাতে তাদেরকে হোটেল রুমে ধরেও ফেলে। ড্রাইভারকে তো সে পাছায় লাথি মেরে চাকরি থেকে বের করে দেয়, কিন্তু নিজের স্ত্রীকে কি করবে বুঝতে পারছিল না। তার 7 বছরের একটা মেয়ে রয়েছে, স্ত্রীকে ছেড়ে দিলে মেয়েটা এতিম হয়ে পড়বে। পরে সে নিজেও তার অফিসের এক সুন্দরী পিএসের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে যায়। একদিন সে তার সেই পিএসকে নিয়ে একটা রেস্টুরেন্টে খেতে যায়। সেখানে গিয়ে একটা পরিচিত লোকের সঙ্গে তার দেখা হয়। ইয়ংহা যখন পুলিশে চাকরি করত, তখন এই লোকটাকে সে একবার আসামি হিসেবে গ্রেফতার করেছিল এবং সে এই লোকটার উপরে এতটাই নির্যাতন চালিয়েছিল যে সে ভেবেছিল এই লোকটা হয় তার কখনো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না। কিন্তু দেখা যায় লোকটা এখন খুব সুখী, সেও তার পরিবারকে নিয়ে এই রেস্টুরেন্টে খেতে এসেছে। জিনিসটা তার কাছে খুব খারাপ লাগে। একসময় যার উপর সে অনেক নির্যাতন চালিয়েছিল, সে এখন জীবন নিয়ে খুব সুখে আছে, কিন্তু সে নেই। যাই হোক, এর পরের সিনে দেখানো হয় ইয়ংহা তার স্ত্রীকে নিয়ে একটা নতুন বাড়িতে উঠে এসেছে। কোরিয়ানরা সাধারণত নতুন বাড়িতে উঠে আসলে হাউস পার্টির ব্যবস্থা করে। সেই পার্টিতে তার অফিসের সবাই উপস্থিত ছিল, কিন্তু ইয়ংহার মনে কোনো শান্তি ছিল না। সে তার স্ত্রী পরকের ব্যাপারটা মেনে নিতে পারছিল না। আবার দেখা যায়, আপাতত শুনলে হয়তো হাসি আসতে পারে, তার স্ত্রী অনেক আগে থেকে একটু ধার্মিক স্বভাবের। খাবার শুরু করার আগে সে মোনাজাত শুরু করে দেয়। ইয়ংহার সঙ্গে যখন তার বাসর হয়েছিল, তখন মেয়েটা তাকে মোনাজাত করা শিখিয়েছিল। তবু 1 মিনিট 2 মিনিট মোনাজাত করলে মেনে নেওয়া যায়, কিন্তু না, সে মোনাজাত করতে করতে পার্টির মুডটাই নষ্ট করে দেয়। সে খাবার সামনে নিয়ে মনে সব দুঃখের কথা বলা শুরু করে এবং বলতে বলতে একসময় সে কান্না করে দেয়। তার এইসব রং ঢঙের অভিনয় ইয়ংহার একদমই ভালো লাগছিল না। তার মেজাজ খারাপ হয়ে যায়। একসময় সে বাসা থেকে বের হয়ে যায়। সে আর কখনো তার বাসায় ফেরত আসেনি। সে যখন তার স্ত্রীকে ছেড়ে চলে যায়, তখন তাদের মেয়ের বয়স ছিল 7। এরপর শুরু হয় 1987 সাল, মানে আরো 7 বছর আগের কাহিনী। আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন, প্রত্যেকটা এপিসোডের মাঝখানে একটা ট্রেন চলছে। ট্রেনটা কিন্তু রিভার্সে চলছে, মানে উল্টো দিকে। এই জিনিসটা নির্দেশ করে আমরা প্রোটাগনিস্টের লাইফের পিছন দিকে যাচ্ছি। ঠিক যেমনটা প্রথমে বলেছি, এই মুভিটা শেষ থেকে শুরু হয়ে আস্তে আস্তে সামনের দিকে যাবে। এই সময়টা হচ্ছে ইয়ংহা পরবর্তী জীবনের আর্লি লাইফের গল্প। তখনও তাদের মেয়ের জন্ম হয়নি। তার স্ত্রী মাত্র প্রেগনেন্ট। সে নতুন নতুন পুলিশে জয়েন করেছে। ছোট্ট একটা বাসায় তার স্ত্রীকে নিয়ে সে বসবাস করে। এই সময়টাতেই দেখানো হয় সেই রেস্টুরেন্টের লোকটাকে সে গ্রেফতার করে। লোকটার নাম হচ্ছে পার্ক মিয়ং-ইয়ংশি। সে তাকে গ্রেফতার করেছে মূলত আরেকটা শীর্ষ সন্ত্রাসী সম্পর্কে তথ্য নিতে। কিন্তু এই পার্ক মিয়ং-ইয়ংশি আসলে নির্দোষ ছিল। সে ওই শীর্ষ সন্ত্রাসীটাকে চিনত না। কিন্তু ইয়ংহা বা বাকি পুলিশেরা কেউ তার কথা বিশ্বাস করছিল না। তারা লোকটার উপর অমানসিক নির্যাতন চালিয়েছিল। ইয়ংহা মাত্র পড়াশোনা শেষ করে পুলিশে জয়েন করেছে। এইসব ক্রিমিনাল হ্যান্ডেল করতে সে জানত না। তখন অন্যান্য পুলিশরা তাকে শিখিয়ে দিত কিভাবে আসামিদেরকে মেরে তাদের পেট থেকে কথা বের করে নিতে হয়। এরপরে পার্কের উপর সবটাতে বেশি নির্যাতন চালিয়েছিল এই ইয়ংহাই। সে তাকে ন্যাংটো করে গরম পানিতে চুবিয়ে রাখত। এই কারণে সে ভেবেছিল পার্ক হয়তো কখনো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না। যখন সে বুঝে যায় মানুষের উপর নির্যাতন চালাতে মজাই লাগে, তখন সে এক প্রকার সাইকো হয়ে যায়। যেই সহজ সরল সাদাসিধা ইয়ংহা পুলিশে জয়েন করেছিল, সে আর থাকে না। সে হয়ে যায় এক হিংস্র ইয়ংহা। সে আরো নষ্ট হয়েছে মূলত তার পুলিশ কলিগগুলোর জন্য। এরাই মূলত তাকে নষ্ট বানানোর মূল কারিগর। এমন একটা অবস্থা হয়ে যায় যে প্রতিদিন তাদের সঙ্গে ক্লাবে যাওয়া, ঘরে প্রেগনেন্ট বউ রেখে নষ্ট মেয়েদের সাথে মেলামেশা করাটা তার এক প্রকার নেশা হয়ে যায়। মানে মুভির শুরুতে আমরা যে পাগল লোকটাকে দেখেছিলাম, এই লোকটা তার পূর্ববর্তী জীবনে এমন কিছু খারাপ কাজে বাকি রাখে নাই যেটা সে করে নাই। এরপর শুরু হয় 1987 সাল, মানে আরো 3 বছর আগের কাহিনী। এই অংশে দেখানো হয় হোংজা, মানে তার স্ত্রীর সঙ্গে তার কিভাবে পরিচয় হয়। ইয়ংহা মাত্র মিলিটারি থেকে ছাড়া পেয়ে পুলিশে জয়েন করেছে। সে এখনো কোনো বিয়ে শাদী করেনি, তবে তার একটা গার্লফ্রেন্ড রয়েছে সুন্নিম নামে। এই সুন্নিমই হচ্ছে সেই মেয়েটা যাকে সে হসপিটালে দেখতে গিয়েছিল। যাই হোক, সুন্নিমের সঙ্গে তার রিলেশনটা কিভাবে শুরু হয়েছে এটা এই অংশে দেখানো হয় না। এই অংশে দেখানো হয় ইয়ংহা তাকে কিভাবে তাড়িয়ে দিয়েছে এবং হোংজার সাথে কিভাবে তার পরিচয় হয়েছে। আসলে ইয়ংহা যে থানায় চাকরি করত, সেই থানার পাশে হোংজার একটা খাবার হোটেল ছিল। তারা সমস্ত পুলিশেরা সেই হোটেলেই খাবার খেতে যেত। এইভাবে প্রতিদিন যাওয়া আসা করতে করতে হোংজাকে তার ভালো লেগে যায়। আর হোংজা তাকে আগে থেকে পছন্দ করত।
আপনারা হয়তো ভাবতে পারেন সুন্নিম থাকতে সে কেন আবার হোংজাকে পছন্দ করতে গেল। আসলে মানুষ সহজে কোনো কিছু পেয়ে গেলে সেটাকে খুব সস্তা মনে করে, সেই জিনিসটাই এখানে হয়েছে। সুন্নিম মেয়েটা ইয়ংহাকে পাগলের মতো ভালোবাসতো। বুঝতেই পারছেন, পাগলের মতো ভালো না বাসলে মৃত্যুর আগে তাকে দেখতে চাইতো না। ইয়ংহা যখন মিলিটারিতে ছিল তখন সুন্নিম তাকে প্রতিদিন দেখতে যেত। কোনদিন দেখা না পেলে তাদের গাড়ির পিছন পিছন হাঁটতো। এত কঠিন ভালোবাসা ইয়ংহা সহজে পেয়ে গিয়ে সুন্নিমকে সস্তা মনে করেছিল। এখানে পুলিশের চাকরিরত অবস্থায় সুন্নিম তার সঙ্গে যখন দেখা করতে এসেছিল তখন সে সুন্নিমকে বাজেভাবে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। সে তাকে দেখিয়ে দেখিয়ে হোংজার শরীরে অশ্লীলভাবে টাচ করছিল। আর হোংজা মেয়েটা কিছুটা চরিত্রহীন, যে কেউ তার শরীরে হাত দিলে সে কিছুই মনে করতো না। এই কারণেই আমরা মুভির শুরুতে দেখেছিলাম সে তার ড্রাইভারের সঙ্গে পরকীয়া করছে। সুন্নিম এসব দেখে অপমানে সে কান্না করে দেয়। তবুও সে যাবার সময় ইয়ংহাকে একটা ক্যামেরা দিয়ে যায়। এই ক্যামেরাটা সে ইয়ংহার জন্য কিনেছিল, কিন্তু ইয়ংহা এই ক্যামেরাটা নেয় না, তাকে সেটা সে ফেরত দিয়ে দেয়। এবং আমরা মুভির শুরুতে দেখেছিলাম সেদিনই সুন্নিমের স্বামী তাকে এই ক্যামেরাটা ফেরত দিয়েছিল। এরপর আমরা চলে যাই 1980 সালে, মানে মুভির শেষ বা ঘটনা শুরু বলতে পারেন। এখান থেকেই মূলত ইয়ংহার মানসিক পরিবর্তনটা আসা শুরু করে, কারণ এই সময় সে আর্মি ট্রেনিং এ ছিল। আগেই বলেছি 1980 সালের দিকে কোরিয়া মিলিটারি রুলের আন্ডারে ছিল। তখন মিলিটারিরা গোয়াঙ্গন নামক এক স্থানে গণহত্যা চালালে এই হত্যার প্রতিবাদে স্টুডেন্টরা তীব্র আন্দোলন গড়ে তোলে। সেনাবাহিনী তাদেরকে দমন করার জন্য এক দল সৈনিককে সেখানে পাঠায়। সেই সৈনিক দলটার মধ্যে ইয়ংহাও ছিল। সেখানে সেনাবাহিনী ও স্টুডেন্টদের মধ্যে তুমুল যুদ্ধ হয়। এটা কিন্তু সত্য, আপনি চাইলে গুগলে খুঁজলে দেখতে পারেন। যাই হোক, ইয়ংহা পায়ে একটা গুলি খেয়ে আহত হয়ে পড়ে। সে আর হাঁটতে পারছিল না। পরে সে রেল লাইনের পাশে বসে একটা সাহায্যের জন্য অপেক্ষা করছিল। তখন সে অন্ধকারের মধ্যে একটা সিভিলিয়ান মেয়েকে দেখতে পায়, যাকে দেখে সে প্রথমে সুন্নিম ভেবে ভুল করে বসে। মেয়েটা রেল লাইনটার অপরপাশে যেতে চাচ্ছিল, কারণ মেয়েটার বাসা রেল লাইনটার অপর পাশেই। আসলে যুদ্ধের কারণে এখানে কারফিউ চলছিল, তাই কোনো সিভিলিয়ানকে বাসার বাইরে দেখা গেলে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল। এ কারণে মেয়েটা ইয়ংহাকে রিকোয়েস্ট করতেছিল সে যেন তাকে গুলি না করে, তাকে যেন ওই পাশে যেতে দেয়। মেয়েটাকে দেখে ইয়ংহার মায়া লাগছিল। সে তাকে বলে এখান থেকে দ্রুত সরে পড়তে, কিন্তু মেয়েটা চলে যাওয়ার আগেই সেখানে অন্যান্য বাকি সৈনিকরা চলে আসে। তারা যদি দেখতে পায় সে কোনো সিভিলিয়ানকে ছেড়ে দিয়েছে তাহলে তার বিচার হবে। এই কারণে ইয়ংহা তাদেরকে দেখানোর উদ্দেশ্যে এমনিতেই কয়েকটা মিছে মিছে গুলি ছোড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত একটা গুলি গিয়ে সেই মেয়েটার গায়ে লাগে আর মেয়েটা সেখানে মারা যায়। মেয়েটার মৃত্যু ইয়ংহা কোনোভাবে মেনে নিতে পারছিল না। এই মেয়েটার মৃত্যুতে সে খুব আঘাত পেয়েছে। সে মেয়েটাকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু প্রকৃতির এই নিষ্ঠুরতায় তার মন থেকে সহজ সরল ভাবটা দূর হয়ে যায়। সে তার সরলতাকে হারিয়ে ফেলে এবং এই কারণেই মূলত সে পুলিশের চাকরি নেবার পরে এত সহজে হিংস্র হয়ে ওঠে এবং এই কারণে সে এত সহজে সুন্নিমকে ধোঁকা দিতে পারে। যদি সেদিন রাতে সেই মেয়েটা মারা না যেত তাহলে হয়তো আজকে এরকম কিছুই হতো না। সে সুন্নিমকে বিয়ে করত এবং তার জীবনটা আরো সুন্দর হতো। তো এই ছিল গল্পটা কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।